এক্সিকিউটিভ থেকে অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং দুদক সরকার আর বিচারক এক হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে বলেন, ক্যান্টনমেন্ট বাড়িতে উচ্ছেদ বলেন, বা বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া বলেন, বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া বলেন, বেগম খালেদা মিথ্যা মামলায় সাজা দেওয়া বলেন, সেই সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই যে দুইজন, একজন মাননীয় প্রধান বিচারপতি যেন এসকে সিনহাকে কীভাবে সরকারের কথা না শুনে কীভাবে তাকে বাংলাদেশ থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি বলতে চাই একটা রিজিওনাল ক্রেডিট কার্ড ইউজ করছে জনাব তারেক রহমান, নিম্ন আদালতের বিচারক জেলা জজ মোতাহার হোসেন সাহেব আইন অনুযায়ী খালাস দিয়েছে, কারণ পৃথিবীতে এই ধরনের মামলা হয় না। তাকে কীভাবে হ্যারাস করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের দুদক, সেই সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমি বলতে চাই ইভেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, সেখানে 2014 সালের আগে একজনের ফাঁসি কার্যকর হয়েছে। পরবর্তী পর্যায়ে 2014 নির্বাচনের পরে সরকার প্রধান তার এক বক্তব্যে বলেছেন যে আমি চেয়েছিলাম যে যদি নির্বাচন আগে একজন হলেও ফাঁসি হোক, তাই হয়েছে। এইসব কথাগুলো বলতে আমরা ভুলে গিয়েছি। কীভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে বাংলাদেশে, এগুলোর জন্য তাদের বক্তব্য কি সেই সম্বন্ধে আমি জানতে চাই, দেশবাসী জানতে চাই। প্রথমত হল যে সাবেক প্রধান বিচারপতি জনাব এসকে সিনহা, উনি যে আপনার আমাদের যে আমাদের যে বিচারপতিদের শৃঙ্খলা নিয়ে, অপসারণ নিয়ে সংবিধানের প্রভিশন ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটাকে সংসদে অ্যামেন্ডমেন্ট করেছিল, পার্লামেন্ট হাতে এই ক্ষমতা নিয়ে নিয়েছিল। তারপর হাইকোর্টে রিট করা হয়েছে, রিট করেছিলেন, রিটে সেখানে সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করেছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপিল করা হলো। মূলত সরকার চেয়েছিল বিচারকদের যে শৃঙ্খলা বা আচরণবিধি বা অপসারণ ব্যাপারে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ চেয়েছিল, এই জন্যই অ্যামেন্ডমেন্ট করেছিল উদ্দেশ্যেই। পরবর্তীতে আপডেট ডিভিশন, ফুল আপডেট ডিভিশন 7 জন মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সহ হাইকোর্টের আদেশটা, রায়টা বহাল রেখেছে। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সামার ভ্যাকেশন ছিল, সেই সামার ভ্যাকেশনের আগে 1 মাস আগে হঠাৎ করে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয়, বললেন যে প্রধান বিচারপতি রায় পরিবর্তন করতে হবে, না হলে তাকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এটা ইম্পসিবল। এটা কথা আছে, সারা দেশের মানুষ জানে, ছোটবেলায় আপনারা শুনেছেন, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। হাকিম মারা গেলেও কিন্তু হুকুম যেটা দেবে, রায় হবে, সেটা থাকবেই। এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি, তিনি একা কিছু করার সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গভবনের বিচারপতি ডাকা হলো, তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয়র যে বক্তব্য বাস্তবায়নের জন্য তারা যেন প্রধান বিচারপতির সঙ্গে না বসে আপডেট ডিভিশনে। এর পরবর্তী আপনারা জানেন
হঠাৎ তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হক সাহেব ক্যান্সার বলছে, ওনার ক্যান্সার হয়েছে, উনি বিদেশে চিকিৎসা করতে যান। এইচসিসি নাকি তার প্রধান বিচারপতির বাসা অন্তরীণ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যাওয়ার সময় উনি একটা প্রেস ব্রিফিং কাগজ দিয়ে গেলেন সবাইকে যে আমি স্বেচ্ছা যাচ্ছি না, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপর তাকে থাইল্যান্ডে গেছে, চিকিৎসা করে আসি। থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি যে সুস্থ আছি, আমি দেশে আসবো। তাকে দেশে আসছে, বলছে পদত্যাগ করেন। আমাদের সাংবিধানিক প্রভিশনগুলিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির নিকট সহজে পদত্যাগপত্র দেবেন, সেটা করা হয়নি। থাইল্যান্ডের এমবিসিতে তাকে পদত্যাগ করা হলো। তার বিরুদ্ধে শুধু পদত্যাগ করে ক্ষান্ত নেই, তার বিরুদ্ধে অনেক মিথ্যা হামলা দেওয়া হয়েছিল। মিথ্যা হামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল এবং দেশের প্রধান বিচারপতি এখনো রিফিউজি হিসেবে কানাডায় আছে। এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল? তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্যান্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত আমি মনে করি। এবং এসকে সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। আসুন মোতাহার সাহেব, জেলা জজ, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং মামলা, সেখানে গ্রেফতার মামুনি ছিল, আসামি ছিল। তারেক রহমান সাহেবকে খালাস দিল নিম্ন আদালত, কারণ সাপ্লিমেন্টারি অর্থাৎ এডিশনাল ক্রেডিট কার্ডে কোনো মামলা পৃথিবীতে কোথাও হয়নি। আমি এখনও ভাবলো চ্যালেঞ্জ দিয়ে বলবো পৃথিবীর কোথাও এডিশনাল ক্রেডিট কার্ড হোল্ডারের কোনো মামলা কখনো হয় না। কিন্তু তারেক রহমান সাহেবকে এই মামলা আসামি করা হলো এবং সেই প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীরা বক্তৃতা দিয়ে বেড়েন তারেক রহমান মানি লন্ডারিং করছে। উনি রাজনীতিবিদ, উনি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সন্তান, রাজনীতি উত্তরসূরি। তাকে জনসমক্ষে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মানি লন্ডারিং মতন এত জঘন্য অপরাধে তাকে জড়িত করা হলো এবং মোতাহার হোসেন সাহেব সাক্ষী প্রমাণ নিয়ে জেলা জজ তাকে খালাস দিয়ে দিলেন। খালাস কেন দিল? যে দ্রুত তাকে গ্রেপ্তার করতে চায়, পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়। সে ভদ্র জেলা জজ চলে গেলেন দেশে, বিদেশ পালিয়ে চলে গেলেন এবং তার স্ত্রী মারা গেছে, সে দেশে আসতে পারেনি, এখনও সে বিদেশে আছে। এবং তাকে যে যারা জড়িত ছিল তাকে এই বিদেশে পাঠানোর ব্যাপারে এবং এই মিথ্যা মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক, তারপর মুসলমান কাজল সাহেব, দুদকের পিপি খোরশেদ আলম সাহেব, এদের ভূমিকা কী? তারপর আনিসুল হক সাহেবের ভূমিকা কী ছিল? বিকাশ চন্দ্রের ভূমিকা কী ছিল? আইন জয়েন্ট সেক্রেটারি। এইসব ব্যাপারে আমার মনে তদন্ত উচিত, তদন্ত দাবি করছি। মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আসেন এই মোশাররফ হোসেন সাহেব এবং খুরশেদ আলম, তারা ছিল সরকারের আজ্ঞাবহ দুদকের আইনজীবী। আমার মনে আছে আমরা যেহেতু যেতাম ট্রায়াল কোর্টে, মোশাররফ হোসেন কাজল সাহেব আগে জাজ সাহেবের সঙ্গে দেখা করতো, পরে জাজ সঙ্গে দেখা করতো এবং মন্ত্রণালয় ঠিক করে দিত, মন্ত্রী ঠিক করে দিত, সরকার প্রধান ঠিক করে দিত বেগম খালেদার মামলা কত ডেট পড়তো, কত কী সাজা হবে। আমি যে এক্সাম্পল দেখে চাপে নিতাম, আমি একটা স্টোরি শোনাবো। আনিসুল হক সাহেব এবং মোশাররফ কাজল, এই দুজনের যে বক্তব্যটা, এই দুই বক্তব্য কীভাবে বিচার বিভাগকে আমাদের মানে শেষ করে দিয়েছে তারা আওয়ামী সরকার। খবরটা আমি শোনাচ্ছি, এই দুইটা কথোপকথন, দুজনের কথোপকথন। এই দেখেন এই কথোপকথন সমন্বয়। হ্যাঁ, আমি দেখাচ্ছি এটা। এই যে খালেদা মামলার রায় নিয়ে আনিসুল হক এবং দুদকের আইনজীবী মোশাররফ কাজলের আলোচনা এবং বিচারকের কী বলতে হবে, কি নির্দেশনা দিচ্ছে, বিচারকের সাথে দেখা করে মোশাররফ কাজল কী বলতে হবে সেটা আনিসুল হক ঠিক করে দিচ্ছে। এই হলো বেগম খালেদার বিরুদ্ধে কী বলে ওই যে কি এতিমের টাকার মামলা। দেখেন কীভাবে তারা সাজা দিয়েছে, কীভাবে দুজন দুদক সরকার, আইনমন্ত্রী, দুদকের আইনজীবী এবং আপনার আইনশৃঙ্খলা বাহিনী সবাই একাকার হয়েছে। হ্যাঁ, এই হলো অবস্থা। আমি মনে করি আজকে সার্বিক যে বিচার বিভাগ সংস্কার সুপারিশ করলে হবে না, বিচার বিভাগে কী কী
অথবা তারা ঘটিয়েছে, কেউ ইন্টারফেয়ার করেছে জুডিশিয়ারি এক্সিকিউটিভরা, কেউ সরকার থেকে দুদক একটা ফরমাইশি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে। এবং সেই দুদকের অবস্থান কি বর্তমান নতুন দুদকের চেয়ারম্যান হয়েছেন, কমিশনাররা হয়েছেন, তাদের অবস্থান কি আগের মধ্যে হবে নাকি তারা মেরুদণ্ড শক্ত করে তারা রাষ্ট্রীয় একটা প্রতীক হিসেবে দুর্নীতি দমনে তারা ভূমিকা রাখবে, সেটাও জাতি তাদের থেকে স্পষ্ট জানতে চায়। আমরা চাই না সারা পৃথিবীতেই, কিন্তু আমরা চাই না এরকম রিপিটেশন আর হোক। আজকে বিচার বিভাগ তাদের ধ্বংস করে দিয়েছে এবং তারপর দুদক ধ্বংস করে দিয়েছে। এবং আমাদের যে আমরা কেন আইন মন্ত্রণালয় থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা চাই, এই কারণে দেখেন কথোপকথনটা দেখেন আপনি। আইনমন্ত্রী বলতেছে দুদকের আইনজীবীকে, বিচারককে বলো যে এইভাবে অত ডেট দাও, অত ডেট দিতে হবে, নেক্সট ডে অত হবে, এই হলো কথোপকথন তাদের। আমি এইসবগুলো তদন্ত করা উচিত না। জাতি জানতে চায় বেগম খালেদাকে আজকে অসুস্থ, আজকে ওনাকে দীর্ঘদিন একটা মিথ্যা হামলায় জেলে রেখেছে। সুস্থ বেগম খালেদা জেলে ঢুকেছে, আর সরকার অসুস্থ করে তাদের হুইলচেয়ারে বেরিয়ে আসছে এই মিথ্যা হামলায়। 16 বছরে এমন অনেক আইনজীবীকে দেখা গেছে যারা সরকারের পারপাস সার্ভ করতে অনেক লিড করেছেন। আমি একজন আইনজীবীর নামই বলি, মঞ্জির মোর্শেদ। উনি সাগরণী হত্যা মামলাটা যেন কোনোভাবেই তদন্ত না হয়, সাবেক বিচারপতি মানিককে সহ নিয়ে উনি লিড করে এই তদন্তটা আটকে রেখেছিলেন। এই ধরনের আইনজীবীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে থাকি। আমি মনে করি এই সংস্কার কমিশনের মধ্যে এইসব এইসবগুলো সবই আসা উচিত। প্রিএমবেলে কী কারণে সংস্কার দরকার আমাদের, শুধু এই এখনকার একটা সুপারিশ করলাম, মেয়ের সুপারিশ, সিম্পল সুপারিশ করলাম, নো, আমরা কি 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 ইন্টারফিয়ারিং করছি, এক্সাম্পলে থাকা উচিত। তারপর গিয়ে প্রিএমবেল যে কোনো সংস্কারে, এখন যা সংস্কার হচ্ছে, সংস্কার চলমান আছে, সংস্কারে প্রিএমবেলগুলো থাকতে হবে কী কী সিচুয়েশনে এটা হয়েছে। যেমন গুম কমিশন, সেখানেও কিন্তু কেন গুম, কীভাবে গুম হয়েছে, যারা দলীয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর নির্বাচন কমিশন, সেখানেও একই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর আপনি সংস্কারের কথা বলবেন। আপনি শুধু মেয়ের সুপারিশ করলে তো হবে না। আমি যেটা চাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি এস.কে. সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, অন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র মামলা করা হয়েছিল শুধু রাজনৈতিক কারণে, সে ব্যাপারে আমার মনে হয় তদন্ত করে যেসব পুলিশ, যেসব দুদকে যেসব আয়ু ছিল, ইনভেস্টিগেশন অফিসার, দুদকের চেয়ারম্যান ছিল, কমিশন ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে আমি মনে করি। ডেফিনেটলি আইনজীবী হোক, বিচারে হোক, দুদক হোক, সবারই শাস্তি হওয়া উচিত আমি মনে করি। যারা পলিটিক্যাল পারপাস, আমাদের সুপ্রিম কোর্টকে তারা রাজনৈতিক ফালতু ব্যবহার করছে। তারেক রহমান বক্তব্য দিব কি দিব না দিব সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ব্যবহার করে তারা কিন্তু অর্ডার নিয়েছে। সরকার তো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারলেন না, আমরা পারবো না, বিকজ ভায়োলেশন দ্য কনস্টিটিউশন। আমি মনে করি এগুলো বিচার হওয়া উচিত। এবং বিশেষ করে আইনজীবীদের ভূমিকা, দুজন আইনজীবী মোশাররফ কাজল এবং খোরশেদ আলম খান, দুজনকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক তথ্য পাওয়া যাবে। পাশাপাশি সেই সময়ের আইনমন্ত্রীর বক্তব্য রেকর্ডগুলো যদি বের করি আমরা, কথোপকথন বা প্রধানমন্ত্রীর সঙ্গে, শিশু প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রীর বক্তব্য রেকর্ড সবগুলো আমরা যদি বিশ্লেষণ করি, কিন্তু তদন্ত করি, এইসব অনেক কিছু বেরিয়ে আসবে। আর ভবিষ্যতের জন্য আমাদের সংশোধন হইতে অনেক সুবিধা মনে করি। ধন্যবাদ।